নিউজিল্যান্ডে আসলে আসতে গেলে আমাদের কত টাকা ফান্ডের প্রয়োজন? আর ২ বছরের জন্য আসলে কি ফান্ডের পরিমাণ আরো বাড়াতে হয় কিনা? তো আমাদের অনেকের মনে আরেকটা ভুল ধারণা থাকে যে আসলে ফান্ড মনে হয় নিজের নামেই রাখতে হয়। নিউজিল্যান্ডের ভিসাও হয়ে গেল। তো এখন এই যে আমি যে ফান্ডটা করেছি, সেই ফান্ডটা আসলে কতদিন ওই জায়গায় থাকতে হবে? ওই ব্যাংক অ্যাকাউন্টে থাকতে হবে বা এটার কি নির্দিষ্ট কোনো নিয়ম আছে কিনা? আপনি যখন নিউজিল্যান্ডে আসার জন্য প্রস্তুতি নিলেন, আপনি IELTS এ পরীক্ষা দিয়েছিলেন নাকি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ সিস্টেম যেটা রয়েছে সেটাতে পরীক্ষা দিয়েছিলেন? যে আমাদের আজকে সালমান ভাই সে কিন্তু পিটি এক্সাম দিয়েছে এবং সেখান থেকে কিন্তু সে 61 পেয়েছিল এবং আজকে তো তিনি নিউজিল্যান্ড অলরেডি চলে এসেছেন। তো এই যে ভিসাটা রিফিউজ হলো, এই ভিসা রিফিউজ হওয়ার কারণে আপনার কি নিউজিল্যান্ডে আবেদনের সময় কি কোনো বেগ পেতে হয়েছে? বলল যে ওদের কন্ডিশন ছিল যে ওরা রিফিউজাল ওরা অ্যাকসেপ্ট করবে। রিফিউজাল হলে আপনি ওরা অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার সাথে আমাদের সালমান ভাই আছেন। উনি নিউজিল্যান্ডে রিসেন্টলি এসেছেন মাস্টার্স করতে। তো সালমান ভাই আপনি কোন বিষয়ে মাস্টার্স করতে এসেছেন? আমি এসেছি মাস্টার্স অফ বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট কোর্সটা। এটা ১ বছরের একটা কোর্স। 180 ক্রেডিট পয়েন্ট। আচ্ছা। তো সালমান ভাই বিদেশে পড়াশোনার ক্ষেত্রে তো অনেক স্টুডেন্টরা আসলে বিভিন্ন দেশ চয়েস করে। তো আপনি কেন নিউজিল্যান্ডের ওয়াইকাটো ইউনিভার্সিটি কেন চয়েস করলেন? আসলে ফার্স্ট অফ অল বলতে গেলে আমি ধরেন আমার জার্নিটা শুরু হলো যে আমি ২০১৬ তে একবার আমি অস্ট্রেলিয়ার জন্য এপ্লাই করছিলাম। আচ্ছা, সো সামহাউ এটা আমি ইন্টারভিউতে আমি রিফিউজ হলাম। আচ্ছা, দেন আমার তো একটা মাঝখানে বড় একটা গ্যাপ গেল। এরপর আমি আমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করলাম ইসরায়েল ইউনিভার্সিটি থেকে। দেন ২০১৯ এ পাস করলাম। পাস করে বের হলাম। দেন আমি একটা আবার জিরো ইউনিভার্সিটি থেকে একটা ইভনিং এমবিএ করলাম। আচ্ছা, পাশাপাশি আমার বিজনেস যেটা ওটাও দেখলাম। আমার ফাদারের ফ্যামিলি বিজনেস যেটা। এরপর আমি দেখলাম যে না একটা মাস্টার্স তো বাইরে থেকে একটা করা উচিত। বাইরে তো দেন আমি ভাবলাম যে কানাডা সবগুলা নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এগুলো সবগুলো আমি অনেক স্টাডি করলাম। কিভাবে কি কেমনে হয়, আচ্ছা। কোথায় কিসের অপরচুনিটি কেমন কোথায় বেশি। তখন? দেন দেন লাস্ট আমি গিয়ে নিউজিল্যান্ডকে চুজ করলাম। নিউজিল্যান্ডে দেখলাম যে রিসেন্টলি ওরা খুবই অনেক গোল্ডেন অপরচুনিটিস দিচ্ছে। আচ্ছা। বড়, বড় অপরচুনিটিস দিচ্ছে। কিরকম অপরচুনিটি? অপরচুনিটিস বলতে ওয়ার্ক আওয়ার বা স্টুডেন্টদের জন্য ফ্লেক্সিবল কোচিং ওয়ার্ক ভালো আওয়ার করে দিছে। দিচ্ছে। ইয়েস, হ্যাঁ, আচ্ছা। এটা দিয়েছে। প্লাস ওরা প্যারেন্টসকে নেক্সট টাইম যদি স্টুডেন্ট আসতে পারে, স্টুডেন্টের সাথে স্পাউস বিষয়ে ওরা আসতে পারবে, দেন প্যারেন্টসকেও আনতে পারবে। প্যারেন্টস কে আনতে পারবে। হ্যাঁ, এই সো এগুলো বিষয় বিভিন্ন রকমের অনেক ওয়ে সুযোগ ওরা সুবিধা সুযোগ করে সুবিধা দিয়েছে। করে দিয়েছে। সো দ্যাটস ওয়াই ওভারঅল আমার মনে হয় যে নিউজিল্যান্ড এবং আমার এজেন্সি ওরা আমাকে ফুল সাপোর্ট এবং কনফিডেন্স দিল আচ্ছা। যে এই ভিসাটা এভরি হবে আসলে। ভিসাটা হবে আসলে ইনশাআল্লাহ 100% এবং ইনশাআল্লাহ। নিউজিল্যান্ড উইল বি বেটার। তো সালমান ভাই আপনার যেহেতু বললেন যে ২০১৬ সালে অস্ট্রেলিয়াতে আপনি যখন এপ্লাই করেছিলেন আপনার ভিসাটা আপনার রিফিউজ রিফিউজ হয়েছে। তো তখন এই আমি মিডলে ছিলাম আন্ডার গ্রাজুয়েশন। আচ্ছা। তো এই যে ভিসাটা রিফিউজ হলো, এই ভিসা রিফিউজ হওয়ার কারণে আপনার কি নিউজিল্যান্ডে আবেদনের সময় কি কোনো বেগ পেতে হয়েছে? না, এটা একটা সারপ্রাইজিং যে নিউজিল্যান্ড ওরা বলল যে ওদের কন্ডিশন ছিল যে ওরা রিফিউজাল ওরা অ্যাকসেপ্ট করবে। রিফিউজাল হলে আপনি ওরা অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করবে এটা এজেন্সি আমাকে সিউরিটি দিল। এনশিওর করলো যে আচ্ছা, নো প্রবলেম ইউ ক্যান প্রোগ্রেস আপনার প্রোগ্রেস আচ্ছা। করতে পারবেন। অসুবিধা নেই। সো ইনশাআল্লাহ আমি হোপফুলি ওদের কথা মতো গেছি এবং আচ্ছা আমি ঠিক আছে। আমার সাকসেসটা পেয়েছি। আচ্ছা। তো সালমান ভাই আপনি মাস্টার্স কত সালে দিয়েছিলেন যদি আবার একটু বলেন? মাস্টার্সটা আমি তো ২০২৪ এ পাস করে বের হলাম। সিইউ থেকেই এমবিএ যেটা করলাম ওটা আরকি। ও আচ্ছা। তাহলে সেক্ষেত্রে আপনার তো গ্যাপ ইয়ার ছিল না। না গ্যাপ ছিল না। এটা আমার একটা প্লাস পয়েন্ট। তো সালমান ভাই আপনি যখন নিউজিল্যান্ডে আসার জন্য প্রস্তুতি নিলেন, আপনি IELTS এ পরীক্ষা দিয়েছিলেন নাকি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ সিস্টেম যেটা রয়েছে সেটাতে পরীক্ষা দিয়েছিলেন? না এখানেও একটা ব্যাপার ছিল। সেটা হলো যে মানে আইএলটিএস টা আমার কাছে একটু কঠিন লাগে। আইএলটিএস টা একটু টাফ মনে হয়েছিল। বিশেষ করে রিডিং সেকশনটা। হুম, ১ ঘন্টার মধ্যে ৩ টা প্যাসেজ কমপ্লিট করাটা একটু টাফ। সো আমি রিসেন্টলি আরো বিভিন্ন কথা থেকে শুনলাম যে পিটি টা খুব ইজি। আচ্ছা। পিটি ইজ মাচ বেটার দ্যান আইএলটিএস অ্যান্ড ইটস ভেরি ইজিয়ার টু গেট স্কোর। হুম, হুম। সো আমি পিটি টা দিলাম। পিটি টা কোর্স করলাম। কোর্স ৩ মাসের একটা কোর্স করলাম। কোর্স করে দেন আমি কিছু মক টেস্ট দিলাম। মক টেস্ট দিয়ে আমি এই গত রোজায় আমি পিটি এক্সামটা দিলাম। সো আচ্ছা, ওখানে আমি 61 পেয়েছি। আচ্ছা, আচ্ছা। আলহামদুলিল্লাহ। জি। তো আ আমাদের বাংলাদেশী অনেক ভাইরা মনে করেন আমাকে অনেক আগেও অনেকে প্রশ্ন করেছেন যে আসলে IELTS ছাড়া আমরা যদি অন্য কোনো ইংলিশ টেস্ট দিয়ে যদি নিউজিল্যান্ডে আসতে চাই সেটা কি পসিবল কিনা? এই যে আমাদের আজকে সালমান ভাই সে কিন্তু পিটি এক্সাম দিয়েছে এবং সেখান থেকে কিন্তু সে 61 পেয়েছিল এবং আজকে তো তিনি নিউজিল্যান্ড অলরেডি চলে এসেছেন। যারা বাংলাদেশী বর্তমানে রয়েছেন সবার মনেই আসলে একটা কিউরিয়াস রয়েছে। যে কিউরিয়াসটা হচ্ছে যে নিউজিল্যান্ডে আসলে আসতে গেলে আমাদের কত টাকা ফান্ডের প্রয়োজন? তো আমি জানি আপনার এটা ডিসক্লোজ করার প্রয়োজন নেই। বাট আপনি যদি একটা আমাদেরকে রেঞ্জ বলেন যে আসলে কত রেঞ্জের মধ্যে হলে আপনি নিউজিল্যান্ডে আসলে আসার চিন্তা ভাবনা করতে পারেন? কত টাকা ফান্ড থাকলে আপনি নিউজিল্যান্ডে আসার চিন্তা ভাবনা করতে পারেন?
এটা আমি মনে করি ওদের ইমিগ্রেশন রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি লাস্ট 6 মান্থস এর যদি 60 লাখ যদি থাকে, আচ্ছা 60 লাখ প্লাস থাকলে আরো ভালো। আচ্ছা, ঠিক আছে। তো এটা যদি থাকে, এই সাপোর্টটা যদি ওরা দিতে পারে, এই ব্যাকআপটা দেখাতে পারলে, দেন আই হোপ দে উইল গেট দেয়ার ভিসা। আচ্ছা, ঠিক আছে। তো এই যে বললেন যে রেঞ্জটা বললেন, এই রেঞ্জটা কি আসলে এটা কিভাবে ডিপেন্ড হয়? যে আপনি যেহেতু ১ বছরের জন্য আসছেন আপনি বললেন। তো ১ বছরের জন্য আসলে কি এক রকমের আপনার লিমিট? আর ২ বছরের জন্য আসলে কি ফান্ডের পরিমাণ আরো বাড়াতে হয় কিনা? এই বিষয়ে কোনো ধারণা আছে? না, আমি তো ১ বছরের কোর্স ইয়েটা নিয়ে আসছি। সো আমি ১ বছরের যে হিসাব যেটা সেটাই আমি বলতে পারবো। ও ২ আচ্ছা, বছরের হলে আচ্ছা। হয়তোবা সেটা বেশিও হতে পারে। বেশিও হতে পারে হতে আপনার পারে। মতে। সো আচ্ছা, এটা ঠিক আছে। এটা এজেন্সি যারা এপ্লাই করবে, হুম, তারা ওদের এজেন্সির সাথে কথা কথা বলবে। বলবে। ওরা সব খবরাখবর নিবে। কত আসতে পারে বা না আসতে পারে। এটা আচ্ছা, একটু ঠিক আরো আছে। বেশি লাগবে কিনা। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এটা ওরা ওভাবে বলতে পারে। আচ্ছা। আর ফান্ডের যে বিষয়টা এই আমার অনেকেই প্রশ্ন করে যে আসলে ব্যাংক থেকে লোন নিয়ে অন্য ব্যাংকে যদি সেই টাকাগুলো রেখে একটা ফান্ড তৈরি করে, সেক্ষেত্রে কি এটা গ্র্যান্টেড হবে কিনা? বা এক্ষেত্রে নিউজিল্যান্ডে ভিসা আবেদনের সময় কোনো প্রবলেম হবে কিনা? আমি তো ওই ওয়েটা ফলো করি নাই। আচ্ছা, সো দ্যাটস হোয়াই আমি ওই ব্যাপারটা আমি কোনো ডিটেইলস বলতে পারব না। আচ্ছা, যেহেতু আমি আচ্ছা, ওইটা নিয়ে স্টাডি করিনি। আচ্ছা, ঠিক আছে। সো এটা যারা লোনের ওই সাইডে যাবে, লোন দেখায় যদি ওরা আনতে চায়, এখন লোনের দিলে ওইটা আবার ইনস্টলমেন্টের একটা ব্যাপার আছে। ব্যাপার আছে। আচ্ছা। ওইটা ওখানে কিভাবে ওইটা ওরা ইমিগ্রেশন ওটাকে কিভাবে নিচ্ছে। নিচে এটা আচ্ছা, ঠিক আমি আছে। সেটা করিনি। আমার গার্জিয়ান আমাকে স্পন্সর করছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। সো এটা আমার কোনো লোন দেখাতে হয়নি। আচ্ছা, ঠিক আছে। এখানে আ সালমান ভাই একটা কথা বললেন যে আপনার গার্ডিয়ান আপনাকে স্পন্সর করেছে। তো আমাদের অনেকের মনে আরেকটা ভুল ধারণা থাকে যে আসলে ফান্ড মনে হয় নিজের নামেই রাখতে হয়। তো এই বিষয়টা যেহেতু আপনার সাথে আমি যখন কথা বলেছিলাম আপনি বলেছেন যে আসলে আপনার নিজের নামে কিছুই ছিল না। আপনার গার্ডিয়ান আপনাকে স্পন্সর করেছে। তো সেই ক্ষেত্রে আপনি যদি একটু সবাইকে বলতেন আসলে। হ্যাঁ, না ওই নিজের নামে যেটা থাকার কথা ওইটা আসলে একটু ভুল ধারণা। ওইটা মনে থাকতে হয় না। আচ্ছা। ওইটা গার্ডিয়ান স্পন্সর করলেও করলে ওইটা আপনার অ্যাকসেপ্টেবল। অ্যাকসেপ্ট হবে। হ্যাঁ, আচ্ছা, অ্যাকসেপ্ট ঠিক হবে আছে। ঠিক। জিনিসটা। ফান্ডের তো সব কথাই হলো। এখন যেই সর্বশেষ যেই প্রশ্নটা ফান্ডের বিষয়ে সেটা হচ্ছে যে আসলে ফান্ড তো করলাম। এখন নিউজিল্যান্ডে আবেদনও করে ফেললাম এবং নিউজিল্যান্ডের ভিসাও হয়ে গেল। তো এখন এই যে আমি যে ফান্ডটা করেছি সেই ফান্ডটা আসলে কতদিন ওই জায়গায় থাকতে হবে? ওই ব্যাংক অ্যাকাউন্টে থাকতে হবে বা এটার কি নির্দিষ্ট কোনো নিয়ম আছে কিনা? 6 মান্থস। 6 6 মান্থস। মান্থস লাস্ট 6 মান্থস হলে ওরা অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে। জি, 6 জি। মান্থস 6 কনস্ট্যান্ট মান্থস থাকতে হ্যাঁ, হবে। হুম। ভিসার পরেও কি 6 মান্থস থাকতে হবে? না, ভিসার পরে না। ওইটা ভিসার আমি সাবমিট যে মান্থে আমি ভিসাটা সাবমিট করব, ঠিক এর আগ মান্থ থেকে 6 মান্থস। আপনি যেই সাবজেক্টে পড়তে এসেছেন, মাস্টার্স করতে এসেছেন তো সেই সাবজেক্টে আসলে আপনি যখন ইউনিভার্সিটিতে ফার্স্টে তো আগে অফার লেটারের জন্য আবেদন করেছিলেন। তো অফার লেটার পাওয়ার পরে আপনি ভিসার জন্য আবেদন করলেন অফার লেটার দিয়ে। তো এখন ভিসার জন্য যখন আবেদন করেছিলেন তখন কি আপনার ভার্সিটিতে কি আগে কোনো টিউশন ফি অ্যাডভান্স পে করতে হয়েছিল? না, এখানে নিউজিল্যান্ডের সিস্টেমটা খুবই সুন্দর, যেটা আমার খুব ভালো লেগেছে যে মানে আমি অ্যাপ্রুভড ইন প্রিন্সিপাল যেটাকে এআইপি বলে। এআইপি পাওয়ার পরে আমি ইউনিভার্সিটিকে টিউশন ফিসটা পেমেন্ট করব। এটা ইমিগ্রেশন থেকে ওভাবে ইনস্ট্রাকশন দিয়ে দেয়। সো জিনিসটা খুবই ভালো। তো আমি অফার লেটারটা পাওয়ার পরে দেন আমি এপ্লাই করলাম, প্রসেস করলাম, আমার ডকুমেন্টগুলো সাবমিট করলাম। দেন আমি আমার অফার লেটারটা সহ উইদিন সব ডকুমেন্টস আমি ইমিগ্রেশন নিউজিল্যান্ডে সাবমিট করলাম। দেন আমাকে এআইপি তে ইস্যু করছে। এআইপি তে আমাকে লিখে দিল যে এতদিনের মধ্যে আমাকে টিউশন ফিসটা দিতে হবে। দেন আমি টিউশন ফিসটা ক্লিয়ার করলাম। ক্লিয়ার করার পরে মানি রিসিপ্ট নিয়ে পেমেন্ট রিসিপ্টটা আমি আবার ইমিগ্রেশন নিউজিল্যান্ডকে দিলাম। দেন ওরা আমাকে ফাইনাল ভিসা অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল লেটার। তো ঠিক আছে সালমান ভাই, আসলে নিউজিল্যান্ডে আপনাকে স্বাগতম এবং আপনার সামনের দিনগুলো অবশ্যই ভালো হোক। এই আশাই করি এবং আমরা বাংলাদেশে আমাদের যে সকল ভাইয়েরা দেখছে অবশ্যই আপনারা সালমান ভাই অলরেডি আবেদন করে চলে এসেছে। উনি একজন সাকসেসফুল ক্যান্ডিডেট। আপনারা তো সালমান ভাইয়ের মুখ থেকেই শুনলেন যে আসলে কিভাবে আবেদন করতে হয়। আর এছাড়াও যদি আপনাদের আর কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে আমাদেরকে আ আপনারা যদি মেসেজ করেন সেক্ষেত্রে আমরা কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সেই বলেই আসলে শেষ করতে চাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু জি, আলাইকুম। সবাইকে আমার পক্ষ থেকে বেস্ট অফ লাক। ইনশাআল্লাহ সবারটাই সাকসেস হবে। জি। সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।